হাই, স্টাডি সায়েন্স অ্যাড্রেড চ্যানেলে সবাইকে স্বাগত। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রাইমার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1-এর সেকেন্ড সামেটিভের ভৌত বিজ্ঞানের যে মডেল কোশ্চেন সেটগুলো রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি স্কুল অনুসারে যে সেটগুলো রয়েছে তার আগে 10খানা সেট অর্থাৎ 10খানা স্কুলের কোশ্চেন অ্যান্সার করানো হয়েছে। তারা দেখোনি অবশ্যই ভিডিও প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। প্লেলিস্টে পরপর সব ভিডিও করা রয়েছে। এবং আজকে তোমাদের নতুন একটা মডেল অর্থাৎ 11 নম্বর স্কুল মেমোরি ভিএম ইনস্টিটিউশন এর যে মডেল কোশ্চেনগুলো রয়েছে, অর্থাৎ এর যে কোশ্চেন পেপারটা রয়েছে সেই কোশ্চেন পেপারটা সলভ করে দেখানো হবে। তো তোমাদের বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে। আর হ্যাঁ, অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার যে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমাদের লাইফ সায়েন্সের সেকেন্ড সামেটিভের গ্রুপ এ এবং গ্রুপ বি এমসিকিউ এর কোশ্চেন এবং এসিকিউ এর কোশ্চেনগুলো আলোচনা করা রয়েছে, দেখে নিতে পারো। দেখো আজকে 11 নম্বর স্কুলের কোশ্চেনগুলো। প্রথম কোশ্চেন গ্রুপ এর প্রথম কোশ্চেন বলছে এসটিপিতে 67.2 লিটার অক্সিজেন গ্যাসের এসটিপিতে গ্যাসের মোল সংখ্যা কত? মোল সংখ্যা কত? 1 মোল, 2 মোল, 3 মোল না 4 মোল? আমরা জানি এসটিপিতে 22.4 লিটার মানে 1 মোল। তো 22.4 লিটারের 67.2 মানে 3 গুণ। তো উত্তর হবে কত? 3 মোল। উত্তর কত হবে? 3 মোল। তারপরে সূর্য থেকে পৃথিবীতে যে পদ্ধতিতে তাপ আছে সেটি কি? সেটি হচ্ছে বিকিরণ। তবে পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় অ্যামিটার যন্ত্র যা পরিমাপ করে তা কি? অ্যামিটার যন্ত্র পরিমাপ করে তড়িৎ প্রবাহ মাত্রা। তারপরে কি বলেছে যে শ্রেণী সমবায়ে যুক্ত রোধদিনকে R1 R2 R3 কে এইভাবে যেভাবে যুক্ত হওয়ার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ I1 I2 I3 হয়, আমরা কি জানি? শ্রেণী সমবায়ের যে কোনো রোধ, যত রোধ আমরা ব্যবহার করি না কেন, প্রত্যেকটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা সেম হয়। প্রত্যেকটির মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা সেম হয়, তাই অপশানটি উত্তর। পিটি তড়িৎদ্বার ব্যবহার করে H2SO4 মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয়। অ্যানোডে কি উৎপন্ন হয়? পিটি তড়িৎদ্বার ব্যবহার করে অ্যানোডে অক্সিজেন গ্যাস। তারপরে নেসেলের বিকারক K2HgI4 এর বাদামি বর্ণে পরিণত করে কোন গ্যাসের সংস্পর্শে এলে? অ্যামোনিয়া গ্যাসের সংস্পর্শে এলে। থার্মিট পদ্ধতিতে বিজারক হিসেবে ব্যবহার করা হয় কে? থার্মিট পদ্ধতিতে বিজারক হিসেবে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়ামকে। এই গেল তোমাদের গ্রুপের প্রশ্নগুলো। এবার দেখো গ্রুপ পি। গ্রুপ বি এর প্রথম কোশ্চেন বলেছে এসটিপিতে 2.24 লিটার N2 এর অনুসংখ্যা কত? তো এসটিপিতে 2.24 লিটার আমরা জানি এসটিপিতে 2-1। তো 11 নম্বর স্কুলের 11 নম্বর মডেলের 2-1 কী বলেছে? এসটিপিতে কতটুকু বলেছে? 2.24 লিটার। আমরা কি জানি এসটিপিতে 22.4 লিটার N2 বা যে কোনো গ্যাসের সংখ্যা কত হবে? যে কোনো গ্যাসের অনুসংখ্যা কত হবে? অ্যাভোগাড্রো সংখ্যা সমান, অর্থাৎ 6.022 × 10⁻23। এই তো 10⁻23। এবার কোশ্চেনে কী বলেছে? এসটিপিতে 2.24 লিটার এর অনুসংখ্যা কত? 6.022 × 10⁻23 গুণ কত? 2.24 বাই 22.4। এই দশমিক উঠলে নিচে 100, এই দশমিক উঠলে নিচে উপরে 10, গুণ 1 1। তো কত? 10 দিয়ে ভাগ। 6.022 × 10⁻22। এটা হলো উত্তর অ্যান্সার। তারপরে কী বলবো? এটা হলো 6.022 × 10⁻23, এই 10⁻22। তারপরে কী বলছে? 12 গ্রাম কার্বনের পূর্ণ দহনে উৎপন্ন CO2 এর এসটিপিতে আয়তন কত হবে? 12 গ্রাম কার্বনের পূর্ণ দহনে কী হয়? 12 গ্রাম কার্বনের এসটিপিতে পূর্ণ দহনে CO2 উৎপন্ন হয় 1 মোল। আর 1 মোল যখন CO2 উৎপন্ন হবে কত? 22.4 লিটার। তারপরে বলেছে কঠিনের পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তন প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক কি? যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হয়, তো বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আলফা সমান বিটা/2, গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, গামা/3। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 2 এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক 3। তাপমাত্রা বৃদ্ধিতে কঠিন পদার্থের ঘনত্বের কীরূপ পরিবর্তন হয়? তাপমাত্রা বৃদ্ধিতে কঠিন পদার্থের ঘনত্ব কী হয়? কমে যায়। কারণ কি? তাপমাত্রা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পেলে ঘনত্ব কমে যায়। তো বলছে সত্য না মিথ্যা লেখো। পিতল ও লোহার যুগ্মপাতের উষ্ণতা হ্রাস করলে বক্রতার বাইরের দিকে লোহার পাত থাকবে। এটা কি হবে? বাইরের দিকে লোহার পাত থাকবে, এটা হচ্ছে মিথ্যা। তারপরে গেছে একটু মিলানো দিয়েছে ভোল্টমিটারকে তড়িৎ বর্তনীতে যে সময় যুক্ত করা হয়। ভোল্টমিটারকে তড়িৎ বর্তনীতে কিসে যুক্ত করা হয়? সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। তারপরে হচ্ছে পরিবর্ত প্রবাহে বর্তনীর যে তারে সুইচ লাগানো থাকে
পরিবর্তন প্রবাহের বর্তনীতে যে তারে সুইচ লাগানো থাকে সেই তারটাকেই সেটা হচ্ছে লাইভ তারে সুইচ লাগানো থাকে। তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে জারণ ঘটে, কী হবে? মিথ্যা, ক্যাথোডে বিজারণ ঘটে। তারপর বলছে তড়িৎ বিশ্লেষণের সময় অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে অ্যানোড হিসেবে কী ব্যবহার করা হয়? অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় গ্যাস কার্বন, ব্যবহার করে গ্রাফাইট, আর ক্যাথোড হিসেবে ব্যবহার করে গ্যাস কার্বন। তো বলছে লাইকার অ্যামোনিয়ার পার্সেন্ট কত? 35%। ক্যালামাইন কোন ধাতুর আকরিক? ক্যালামাইন জিঙ্কের আকরিক, ক্যালামাইন সংকেত ZnCO3। তারপর হচ্ছে সক্রিয়তা শ্রেণীতে সবচেয়ে উপরে থাকে কোন ধাতু? সবচেয়ে উপরে থাকে পটাশিয়াম। এই গেল গ্রুপে এবং গ্রুপ বির এমসিকিউ এবং এসিকিউ। এবার হচ্ছে গ্রুপ সি এর প্রশ্ন। গ্রুপ সি এর প্রথম প্রশ্ন কি বলছে? একটি তড়িৎবাহী সলিনয়েডকে কেন দণ্ডচুম্বকের মতো আচরণ করে? একটি তড়িৎবাহী সলিনয়েড কার মতো আচরণ করে? বলছে না দণ্ডচুম্বকের মতো আচরণ করে, কারণ কি? একটি তড়িৎবাহী সলিনয়েড দণ্ডচুম্বকের আচরণ করে, তার কারণ হচ্ছে, শোনো ভালো করে, বলছে একটি সলিনয়েডের বহু সংখ্যক পাকের প্রত্যেকটিতে একটি বৃত্তাকার পরিবাহী রূপে কল্পনা করা যায়। এই বৃত্তাকার কুণ্ডলীতে প্রতিটি একটি দণ্ডচুম্বকের মতো আচরণ করে, তাই পাশাপাশি অবস্থিত এই ক্ষুদ্র দণ্ডচুম্বকগুলির উত্তর মেরু এবং দক্ষিণ মেরুগুলির পারস্পরিক আকর্ষণের দ্বারা প্রশমিত হয়, কিন্তু দুই প্রান্তের বাইরের পৃষ্ঠে অবস্থিত উত্তর মেরু ও দক্ষিণ মেরুর দুটির ক্রিয়া অপ্রতিমিত অবস্থায় থাকে, ফলে সমগ্র ব্যবস্থাটি একটি একক দণ্ডচুম্বকের মতো আচরণ করে। বলছে অথবা বলেছে 30 ওহম রোধের মধ্য দিয়ে 8 অ্যাম্পিয়ার তড়িৎচুম্বক কত সময় ধরে চালনা করলে 6400 ক্যালোরির তাপ উৎপাদন হবে? কতক্ষণ ধরে চালনা করতে বলছে? 8 মিনিট ধরে 30 ওহম রোধের মধ্য দিয়ে 8 অ্যাম্পিয়ার। তিনের একের অর। আমরা সূত্র কি জানি? H = I²RT। আমরা জানি উৎপন্ন তাপ H সমান কি? I²RT বাই কত? 4.2। এটা কিসে আসবে? এটা আসবে ক্যালোরি ইউনিটে, ক্যালোরি। তো এখানে কী কী দেওয়া আছে? উৎপন্ন তাপ দেওয়া আছে 6400 জুল। আয়ের মান কত দেওয়া আছে? 8 অ্যাম্পিয়ার, 8² ইন্টু আর এর মান দেওয়া আছে 30 ইন্টু টি বের করতে হবে বাই 4.2। এখানে টি সমান আমরা কী লিখতে পারবো? টি সমান লিখতে পারবো 6400 ইন্টু 4.2 বাই 28টা 64 গুণ 30। এই দশমিক তুলে নিচে 10, 10 0 0 কাটলো, এই কাটলো, এই 64 কাটলো, 3 দিয়ে কাটলে 14, অর্থাৎ টি সমান কত? 14 সেকেন্ড। অর্থাৎ 14 সেকেন্ড সময় ধরে তড়িৎ প্রবাহ আমাকে পাঠাতে হবে। তারপরে কি বলছে? কি ঘটে সমীকরণ সহ লেখো। উচ্চ উষ্ণতায় ক্যালসিয়াম কার্বনেটের প্রতি নাইট্রোজেন চালনা করা হয়। তো কি ঘটবে? উচ্চ উষ্ণতায় 3-2 বলছে উচ্চ উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইড মানে CaC2+N2 উচ্চ উষ্ণতা মানে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চালনা করে কী হবে? CaNCN যোগ C, অর্থাৎ ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের দুটোর মিশ্রণ তৈরি হয়, যাকে নাইট্রোজেন বলা হয়। বলছে লাইকার অ্যামোনিয়ার বোতলকে খুললে বরফে ঠান্ডা করে খুলতে হয় কেন? তো লাইকার অ্যামোনিয়া কি? লাইকার অ্যামোনিয়া অ্যাকচুয়ালি দেখো, লাইকার অ্যামোনিয়া কী বলছে? লাইকার অ্যামোনিয়ার বোতল বরফে ঠান্ডা করে খুলতে হয় কেন? বলছে লাইকার অ্যামোনিয়ার বোতলকে খুলতে হলে বরফে ঠান্ডা করতে হয়, তার কারণ কি? লাইকার অ্যামোনিয়া মানে কি? লাইকার অ্যামোনিয়া হচ্ছে 35% অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণ। এই লাইকার অ্যামোনিয়ায় কী থাকে? প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাসকে বাষ্পীভূত করা থাকে, এবং যখন আমরা লাইকার অ্যামোনিয়ার বোতলটা খুলবো, তো সিপি খুললেই যখন আমাদের উপর থেকে বোতলের চাপ উড়ে যাবে, চাপ উড়ে গেলে কী হবে? ওখান থেকে গ্যাস মানে অ্যামোনিয়া গ্যাস জল থেকে প্রচুর তীব্র বেগে বাতাসে মিশতে চাইবে। বাতাসে মিশতে চাইলে কী হবে? ওখানে যখন আমরা সিপিটা খুলবো তখন ছিটকে বাইরে পড়ে এসে চোখ মুখে পড়তে পারে, এবং অ্যামোনিয়া গ্যাস চোখের পক্ষে ক্ষতিকারক, বা ইনহেল হলে আমাদের শ্বাসতন্ত্রের পক্ষে ক্ষতিকারক।
তাই অ্যামোনিয়া গ্যাসকে খোলার আগে বা লাইকার অ্যামোনিয়া বোতল খোলার আগে ঠান্ডা করে নিলে এই ছিটকে পড়ার ভয় থাকে না। ওই যে কপারের তৈরি পাত্রে খাবার রাখা উচিত নয় কেন? কপারের তৈরি পাত্রে যদি খাবার রাখি তবে উচিত নয়, কারণ কপার খাবারের সাথে বিক্রিয়া করে মানে খাবারের যদি কি থাকে টক জাতীয় কোনো জিনিস বা খাঁড় জাতীয় কোনো জিনিস থাকে উপস্থিত থাকে, তবে সেটি কপারের সাথে বিক্রিয়া করে আমাদের একটি ক্ষতিকারক পদার্থ তৈরি করে যা আমাদের দেহে বিষক্রিয়া ঘটায়। তবে ক্ষারীয় ধাতুগুলিকে কার্বন বিজারণ দ্বারা নিষ্কাশন করা যায় না কেন? ক্ষারীয় ধাতুগুলিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না কারণ কি? ক্ষার ধাতুগুলো নিজেই তীব্র বিজারক পদার্থ। ক্ষার ধাতুগুলো নিজেই কি হয়? তীব্র বিজারক পদার্থ হওয়ার জন্য এখান থেকে ধাতুগুলোকে নিষ্কাশন করা সম্ভব নয়, কারণ এখান থেকে যখনই আমি ধাতুগুলোকে নিষ্কাশন করতে চাইব তখনই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ওদের ধাতব যৌগ তৈরি করে ফেলবে। তারপরে গ্রুপ ডি এর প্রথম প্রশ্ন কি বলেছে যে দেখো গ্রুপ ডি 4-1 প্রথম প্রশ্ন বলেছে কি যে কত গ্রাম ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে মানে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে CO3 এর সঙ্গে অতিরিক্ত HCl এর বিক্রিয়ায় 22 গ্রাম CO2 তৈরি হবে। কত গ্রাম CO3 এর সাথে 4-1 CaCO3 যোগ অতিরিক্ত লঘু HCl এর সাথে বিক্রিয়ায় কি তৈরি করে? CaCl2 যোগ CO2 যোগ H2O। তো এটা 2 দিতে হবে, তবে সমাধান হয়ে গেল। তো এর কি 1 মোল, এটা কত মোল? 1 মোল। এর ওজন কত হবে? 40 যোগ 12 যোগ 16 গুণ 3 348, 60 আর 100 গ্রাম। এটা কত হবে? 44 গ্রাম। অর্থাৎ 44 গ্রাম CO2 তৈরি করতে CO3 দরকার কতটুকু? 100 গ্রাম। তো 44 গ্রাম CO2 তৈরি করতে CaCO3 দরকার কতটুকু দরকার? 100 গ্রাম। তো এখান থেকে লিখতে পারি 22 গ্রাম CO2 তৈরি করতে CaCO3 দরকার 100 গুণ 22 বাই কত? 44 গ্রাম। 44 কাটাকাটি করলে কত হবে? 50 গ্রাম। অর্থাৎ উত্তর কি লিখতে পারবো আমরা? 50 গ্রাম CaCO3 প্রয়োজন। তারপরে অথবা এসটিপিতে 11.2 লিটার অ্যামোনিয়া তৈরি করার জন্য অ্যামোনিয়া তৈরি করার জন্য কী পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইডকে চুনের সঙ্গে বিক্রিয়া করে উত্তপ্ত করতে হবে? তাই কার সাথে কার বিক্রিয়া বলছে? অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে চুনের বিক্রিয়া। এই বিক্রিয়া মনে রাখো খুব সহজ বিক্রিয়া, কারণ তোমরা অ্যামোনিয়ার উৎপাদন বিক্রিয়ার মধ্যে পড়বে NH4Cl যোগ চুন CaO বিক্রিয়া করে কী তৈরি করবে? CaCl2 যোগ NH3 যোগ H2O। সমাধান করার জন্য এখানে 2 লাগবে, এখানে 2 লাগবে। তো কত হয়েছে? সমাধান হয়ে গেছে। তো এবার হচ্ছে এটা কত বলেছে? এটা 2 মোল অ্যামোনিয়াম ক্লোরাইডের। আর কার বলেছে যে এত মোল অ্যামোনিয়া তৈরি করতে? এটা কত মোল? 2 মোল। তবে 2 মোল অ্যামোনিয়াম ক্লোরাইডের ভর লাগবে আর 2 মোল অ্যামোনিয়ার ওজন এই আয়তন। তবে আয়তন কত হবে? 2 গুণ 22.4 STPতে এত লিটার। কত হলো? 44.8 লিটার STP। এবার 2 মোল এর ভর কত হবে? 2 গুণ নাইট্রোজেনের কত? 14, একটা হাইড্রোজেনের 1 × 4 যোগ 35.5। এই তো 2 গুণ 14 4 18, 18 আর 35, 18 35 কত হয়? 53.5 মানে 106 107 গ্রাম। তো আমরা কী লিখতে পারবো? আমরা এখান থেকে লিখতে পারি যে STPতে 44.8 লিটার NH3 তৈরি করতে NH4Cl দরকার কতটুকু? 107 গ্রাম। এবার STPতে কতটুকু বলেছে? এটা 11.2 লিটার NH3 তৈরি করতে NH4Cl দরকার 107 গুণ 11.2 বাই 44.8 দশমিক উঠলো 4 দিয়ে কাটলে 4। তো কত হবে? 53.5 বাই 2 ভাগ করলে 26.75 গ্রাম। অতএব 26.75 গ্রাম NH4Cl দরকার।
এবার দুটো কোশ্চেন। তারপরে 3 নম্বর বলেছে একটি গ্যাসের দুই প্রকার গ্যাস প্রসারণ গুণাঙ্ক থাকে কেন? গ্যাসের দুই প্রসারণ গুণাঙ্ক থাকে কারণ কি? মেন কারণ হচ্ছে আমরা প্রসারণ গুণাঙ্ক যখন বের করি মানে কীভাবে সেটা প্রসারণ হবে সেটা আমরা দেখি, তাই তো? যখন গ্যাসকে যদি আমরা প্রসারণ করতে পারি, গ্যাসকে প্রসারণ করার দুটো পদ্ধতি। একটা হচ্ছে কি চাপ স্থির রেখে, মানে চাপ ও উষ্ণতা দুটোর জন্য গ্যাসের আয়তন চেঞ্জ হয়। একটা চাপ স্থির রেখে উষ্ণতা বাড়ালেও গ্যাসের আয়তন চেঞ্জ হবে। 2 নম্বর কি উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন বাড়বে। আবার যদি আমরা কী বলতে উষ্ণতা স্থির রেখে চাপ কমাই তবু কি আয়তন বৃদ্ধি হবে। সের জন্য গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, দুই ধরনের আয়তন প্রসারণ গুণাঙ্ক পাওয়া যায়। একটা কি স্থির চাপে উষ্ণতা বৃদ্ধি করলে এক ধরনের আয়তন প্রসারণ গুণাঙ্ক পাবো, আর একটা কি হবে স্থির উষ্ণতায় যদি আমরা কি করতে পারি। কারণ হচ্ছে কি এর মধ্যে গ্যাসের যে অণুগুলো থাকে না, এই অণুগুলোর মধ্যে আন্তঃনাবিক আকর্ষণ বল নেই বললেই চলে। যে আকর্ষণ বল নেই সেজন্য কি হয় এর চাপ বৃদ্ধি এর আয়তন পরিবর্তন হয়। চাপের জন্য উষ্ণতার জন্য তো আয়তন সবারই পরিবর্তন হয় পদার্থের। কঠিন তরলের পরিবর্তন হয় উষ্ণতা বৃদ্ধির জন্য। ওদের চাপের কোনো প্রভাব নেই কারণ ওদের মধ্যে অণুগুলোর আকর্ষণ বল অনেক বেশি থাকে এবং তাদের মধ্যে আর চাপ দিয়ে অণুগুলো অনেক কাছাকাছি থাকার জন্য আর আরও কাছে আসতে পারে না। কিন্তু গ্যাসের ক্ষেত্রে অণুগুলো কম্পারেটিভলি অনেক দূরে দূরে অবস্থান করে, তাই এদের চাপ দিলে অণুগুলো পরস্পরের কাছে সরে এসে আয়তন কমিয়ে দেয়। তো বলছে 0°50° উষ্ণতায় 0°50° উষ্ণতায় একটি লোহার দণ্ডের দৈর্ঘ্য যথাক্রমে 50 সেমি ও 50 সেমি হলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? এর সাথে আছে তা কী জানি, আমরা জানি আলফা, এটাকে দেখলাম আলফা সমান কী পেলাম L2 বিয়োগ L1 বাই L1 ইন্টু T2 বিয়োগ T1, এই তো সমীকরণ। তো এখানে L1 মানে কি প্রাথমিক, L2 মানে প্রাথমিক দৈর্ঘ্য কত দেওয়া, T2 মানে অন্তিম কত দেওয়া আছে 50.03 বিয়োগ 50 বাই প্রাথমিক 50 ইন্টু এটা কত হবে 50 বিয়োগ 0, তো কত হলো উপরে 0.3, নিচে আসলো 50 গুণ 50, তবে কত আসলো এটা 3/25 1230 3/25,000 3/25,000 মানে কত? এই 3/25,000 যেটা হবে সেটা উত্তর, এটা থাকলে এটা সেমি এই ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স ভাগ করে নেবে। 3/25 হবে, মনে পড়েছে কত হবে, এটা 1.2 ইন্টু 10⁻⁻5 উত্তর আসবে। ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স মানে 300কে যদি প্রতি দিয়ে ভাগ করি 12 হবে, তো 300 ধরার জন্য এটা 2 ঘর পর দশমিক যাবে, সেজন্য 10⁻⁵ হবে। তারপর কি বলেছে যে কঠিনের মধ্যে তাপের পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 4/2 অথবা বলছে কঠিনের মধ্য দিয়ে তাপের পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন 3টে বিষয়ের উপরে মেনলি নির্ভর করে। এক বলেছে কি কোশ্চেন বলেছে কি কঠিনের মধ্য দিয়ে তাপের পরিবহন বা তাপীয় পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 1 নম্বর কঠিন তাপের পরিবহন নির্ভর করে দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য। যদি দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য যত বৃদ্ধি হবে তাপের পরিবহন তত বেশি হবে। 2 নম্বর কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। 3 নম্বর কি বেধ বা দুটো তলের মধ্যে দূরত্ব। আর 4 নম্বর কি সময়। অর্থাৎ যদি দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য বেশি হয়, বেশি পরিমাণে কী হবে তাপ পরিবাহিত হবে। প্রস্থ যদি ক্ষেত্রফল বেশি হলে কী হবে তাপ পরিবহন এর সাথে বেশি হবে। বেধ যত বেশি হবে তাপের পরিবহন কম হবে।
এটা কম হবে, এটা বেশি হবে, এটা বেশি হবে, আর সময় যত বেশি হবে তাপ পরিবহন বেশি হবে। এই হলো সম্পর্ক। এটা ব্যাখ্যা করে বই দেখবে, সুন্দরভাবে লেখা আছে, আমি ব্যাখ্যায় পুরো ডিটেলসে গেলাম না, ওটা দেখে নেবে। তারপর বলছে কোনো পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলতে কী বোঝো? কোনো পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলতে কী বোঝো? কোনো পদার্থের উপাদান ভেদে কঠিনের তাপ পরিবহনের ক্ষমতা ভিন্ন ভিন্ন হয়। পদার্থের এই ধর্মকে বলা হয় তাপ পরিবাহিতা। পদার্থের এই ধর্মকে কী বলা হয়? তাপ পরিবাহিতা। তাপ পরিবহন প্রক্রিয়ায় কোনো নির্দিষ্ট কঠিন পদার্থের সামর্থ্য, তাপ পরিবহন প্রক্রিয়ায় কোনো নির্দিষ্ট কঠিন পদার্থের সামর্থ্য বা সক্ষমতার পরিমাপ যে রাশির সাহায্যে প্রকাশ করা হয় তাকে তাপ পরিবাহিতাঙ্ক বলা হয়। তারপরে কি বলেছে? তিনটি রোধকে 5, 2 এবং 15 ওহমকে সমান্তরালভাবে যুক্ত করে তুল্যরোধ কত হবে তা নির্ণয় করো। কোন বাল্বে অত্যধিক পরাগজনিত দূষণ ঘটে? কী কী রোধ বলছে? 3, 2 আর 5, 15, তাই তো? এটা হচ্ছে 4-এর 3 ধরি তুল্যরোধ আর পি। সমীকরণ আমরা কি জানি? 1/RP সমান 1/R1 যোগ 1/R2 যোগ 1/R3 সমান্তরাল সময় বলেছে, তো মানগুলো পুট করলে হয়ে যোগ করে হলো। তো 1/5 যোগ 1/2 যোগ 1/15, এলসিএম লসাগু কত হবে? 30। 30 হলে 6 যোগ 15 যোগ 2, তো 50 1 করো 23, 23/30। তো 1/RP সমান কত হলো? তো RP সমান কত হবে? 30/23, 10 মিনিট করলে 1.3 ওহম। অতএব সমবায়টির তুল্যরোধ 1.3 ওহম। তো বলছে কোন বাল্বে অত্যাধিক পারদজনিত দূষণ ঘটে? CFL বাল্বে পারদজনিত দূষণ ঘটে প্রচুর পরিমাণে, সেই জন্য CFL এখন বন্ধ হয়ে গেছে। বলেছে আবিষ্ট তড়িৎচালক বলের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, ব্যাখ্যা করো। আবিষ্ট তড়িৎচালক বলের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, ব্যাখ্যা করো। 4-3 অথবা কি বলেছে? যে আবিষ্ট তড়িৎচালক বলে কোনো অভিমুখ নেই, ব্যাখ্যা করো। শোনো ভালো করে উত্তরটা। বলছে লেন্জের সূত্রানুযায়ী আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমন হয় যে সেটি সর্বদা নিজের সৃষ্টির কারণকে বাধা দেয়। এটা লেন্জের সূত্র বলেছিল। কি বলেছিল? আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমন হয় যে সেটি সর্বদা নিজের সৃষ্টির কারণকে বাধা দেয়। অবশ্যের কারণে তড়িৎ প্রবাহের অভিমুখের পরিবর্তন করা মাত্রই তড়িৎচালক বলের অভিমুখও পরিবর্তিত হয়। সুতরাং আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ নির্দিষ্ট নয়, এটি তড়িৎচালক বল সৃষ্টির কারণ দ্বারা নির্ধারিত হয়। এটি তড়িৎচালক বল কীভাবে সৃষ্টি হচ্ছে সেটার দ্বারা নির্ধারিত হয়। লেন্জের সূত্র থেকে কাদের মধ্যে সম্পর্ক সূচিত করে? লেন্জের সূত্র দ্বারা কাদের মধ্যে সম্পর্ক সূচিত করে? আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এবং সৃষ্টির কারণ, মানে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এবং তড়িৎচালক বলের সৃষ্টির কারণের দিক মধ্যে সম্পর্ক সূচিত করে। বৈদ্যুতিক মোটরের শক্তি কীভাবে বৃদ্ধি করা যায়? বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধি করার 2-3টি নিয়ম রয়েছে। 1 নম্বর কি? বৈদ্যুতিক মোটরের শক্তি 4-4 এ বৈদ্যুতিক মোটরের শক্তি বদ্ধ করতে কী করতে হবে? 1 নম্বর কুণ্ডলীর পাক সংখ্যা বৃদ্ধি করতে হবে, কুণ্ডলীর পাক বৃদ্ধি করাতে হবে। 2 নম্বর কী করা যেতে পারে? 2 নম্বর করা যেতে পারে যে চুম্বকের প্রাবল্য বৃদ্ধি করে, চুম্বকের প্রাবল্য বৃদ্ধি করে। 3 নম্বর কী হবে? বেশি মাত্রায় তড়িৎ প্রবাহ পাঠিয়ে, বেশি মাত্রায় তড়িৎ পাঠিয়ে। তাই বাল্যচক্রের ঘূর্ণন কোন ধরনের তড়িৎ প্রবাহে হয়? বাল্যচক্রের ডিসি কারেন্টে হয়। লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ রূপে কী কী নিতে হবে? 4-5 এই কোশ্চেনগুলো সব থেকে সহজ কোশ্চেন। 4-5 ক্যাথোড লিখে নিব, ক্যাথোড, অ্যানোড, তড়িৎ বিশ্লেষ্য। বলছে যে লোহার চামচে নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য। আমরা কি জানি? যার প্রলেপ দেওয়া হয় তাকে কিসে? তাকে অ্যানোড রূপে, তবে নিকেলের দণ্ড হচ্ছে অ্যানোড। নিকেল হচ্ছে কি? অ্যানোড। ক্যাথোড রূপে কি? লোহার চামচ বা লোহার চামচ।
নিকেলের বিশুদ্ধ পাত কি? অ্যানোড। আর তড়িৎ রূপে কী ব্যবহার করতে হবে? বোরিক অ্যাসিড মিশ্রিত অ্যামোনিয়াম সালফেট ও নিকেল সালফেটের মিশ্রণ। বলছে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণের মধ্যে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কী ঘটে? সমীকৃত সমীকরণ সহ লেখো। কী বলেছে? 4/6 ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণ মানে FeCl3 প্লাস H2O এর মধ্যে কী চালনা করতে? অ্যামোনিয়া চালনা করলে কী ঘটে? সমীকরণ সহ এসে চালনা করলে কী হবে? ফেরিক হাইড্রোক্সাইডের বাদামি বর্ণের অধক্ষেপ করবে এবং অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে, NH4Cl তৈরি হবে। তো হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস থেকে কীভাবে বিশুদ্ধ হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করা হয়? হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে যদি আমরা পরিষ্কার করে বা অন্য কিছু মুক্ত করে যদি জলের মধ্যে চালনা করে দিয়ে বিশুদ্ধ হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যায়। অম্লরাজ কি? অম্লরাজ হলো 3 আয়তনের কনসেন্ট্রেট H2SO4 গাঢ় HCl ও 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে অম্লরাজ বলে। এটি সোনা শিল্পে ব্যবহার করা হয়। কোথায়? সোনা শিল্পে বা বরধাতু মানে কি? সোনা, রূপো, প্ল্যাটিনাম এদের শিল্পে এদের দ্রবীভূত করতে ব্যবহার করা হয়। এই গেল তোমাদের 11 নম্বর স্কুল মেমারি VM ইনস্টিটিউট এর প্রশ্ন উত্তর। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে এবং ওয়েট করো পরবর্তী ভিডিও 12 নম্বর ভিডিওর জন্য।